হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে আজকে দারুণ ঘটনা নিয়ে। হ্যাঁ, সত্যি দারুণ ঘটনাটা। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে পাশে থেকো। ঘটনাটা খুব অদ্ভুত লাগতেও পারে, কিন্তু ঘটনাটা বাস্তবে ঘটেছে। ঘটনাটা এসছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের কোথা থেকে এসছে, কে পাঠিয়েছে, পুরোটাই কিন্তু আজকে হাইট থাকবে। যিনি ঘটনাটা পাঠান উনি কিন্তু আজকে ওনার পরিচয় বা ওনার যেখানে উনি বসবাস করেন সেই স্থানের নাম আজকে হাইট রেখেই ঘটনাটা কিন্তু শেয়ার করতে বলেছেন। সেরকমভাবেই ঘটনাটা শেয়ার করব। আজকের ঘটনাটা খুব অদ্ভুত হলেও কিন্তু বাস্তব ঘটনা। ঘটনাটা আমাদের এক দিদিভাই পাঠান। দিদিভাই কিন্তু ইসলাম ধর্মের একজন অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ। আমি দিদিভাই বলছি ওনাকে। আমাকে উনি বলেন যে আমি আপনার ঘটনা, আজ থেকে না, আপনার ঘটনা আমি প্রায় 3 বছর ধরে আমি শুনছি। আজকে এত বছর পর মনে করলাম একটা উপযুক্ত ঘটনা আপনাকে শেয়ার করা যায়। আর এই যে ঘটনাটা আপনাকে আমি শেয়ার করছি, এই ঘটনাটা ঘটে আমার খুব কাছের রিলেটিভসের বাড়িতে। যাদের পরিবারে ঘটনাটা ঘটে তারা অনেক বড় লোক, তাদের পয়সার কোনো অভাব নেই, কিন্তু তাদের বাড়িতে কোনো মেয়ে সন্তান নেই। এই ঘটনাটা ঘটে প্রায় আজ থেকে 5-5.5 বছর আগে। আমাদের দিদিভাই বলেন আমার খুব কাছের তারা, এখনো আজও আমার মনে পড়ে সেই দিনের সেই রাতের কথাগুলো, যখন আমি ওদের বাড়িতে ঘুরতে যাই। তার আগে একটু বলে রাখি, যাদের কথা বলছি তাদের কিন্তু পয়সার কোনো অভাব নেই, তাদের সংসারে সব কিছুই আছে, কিন্তু তাদের অভাব একটা কন্যা সন্তানের। কিন্তু তাদের কোনো কন্যা সন্তান হয়নি। তাদের পুত্র আছে, 3টেই ছেলে। অনেকবার চেষ্টা করার পরেও কিছু সন্তান হওয়ার পর মারাও যায়, কিন্তু কন্যা সন্তান হয়নি। আস্তে আস্তে 3টে সন্তান, পুত্র সন্তান যখন বড় হচ্ছে, তখন বাড়ির যে দিদি উনি মনে করলেন যে এত কাজ, সকালবেলা বাচ্চাদেরকে রেডি করে স্কুলে পাঠানো, হাজবেন্ডের খাবার তৈরি করা, হাজবেন্ড অফিসে চাকরি করেন, এত কিছু ওনার দ্বারা হচ্ছিল না। যার কারণে বহুদিন যাবৎ একটি কাজের বিশ্বাস্য মেয়ে উনি খুঁজছিলেন, যে আমার বাড়িতে থাকা খাওয়া কাজ করবে। অনেক খোঁজ করতে 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 উনি একদিন একটি মেয়ের সন্ধান পান। সন্ধান পান বলতে ভুল হবে, মেয়েটি ওনার বাড়িতে একদিন সকাল 8টার সময় আসেন। যখন গেটে বেলটা বাজলো, উনি টিফিন তৈরি করছিলেন। কোনো রকমে একা একা 3টে বাচ্চাকে নিয়ে আর হাজবেন্ডকে নিয়ে উনি প্রত্যেকটা সকালে পাগল হয়ে উঠতেন। যতক্ষণ না বাচ্চাগুলো স্কুলে যেতেন আর হাজবেন্ড বেরোতেন, ততক্ষণ উনি উন্মাদের মতো কাজ করতেন। আর এইটা শুধু ওনার বলে না, আমরা সবাই জানি সকালবেলা যাদের সন্তানরা পড়াশোনা করে, স্কুল থাকে, কোচিং থাকে, হাজবেন্ডের অফিস যাবার থাকে, কতটা চাপ হয় সকালবেলা। তো মেয়েটি আসে, যখন ডোর বেলটা বাজে, গিয়ে যখন গেটটা খোলে, দেখে একটি মেয়ে, বেশ গায়ের রং ফর্সা, হাইট খুব বেশি না, ছোট, খুব সুন্দর দেখতে। আর বিশেষ করে যেটা লক্ষ্য যায় সেটা হচ্ছে মেয়েটির মাথায় প্রচণ্ড চুল, কালো কুসকুস করছে। মেয়েটির মাথায় একটা পেছনে বেশ বড় খোপা। আর যেটা ভালো লাগে সেটা হচ্ছে মেয়েটি খুব পরিষ্কারভাবে সকালবেলা এসে বলে, আপু আপনি কাজের জন্য মেয়ে খুঁজছেন? তখন সেই দিদিভাই বলেন যে হ্যাঁ হ্যাঁ, আমি তো অনেক দিন ধরে আমার কাজের একটা লোক খুঁজছি, কিন্তু পাচ্ছি কই, তুমি খোঁজ পেলে কোথা দিয়ে, আমাগো লগে ঘরে আইসো। তখন মেয়েটি বলে,
আমি একজনের মুখ থেকে শুনেছি যে আপনি একটি কাজের মেয়ের খোঁজ করছেন। তখন সে দিদিভাই বলে যে আমাগো ঘরে তুমি কাম করো, আমার মাইয়া নেই। তো আমি আর বেশি ভিতরে যাচ্ছি না, কারণ যতটা পারি ততটাই চেষ্টা করছি ঘটনাটা যেরমভাবে শেয়ার করা হয় যাতে শুনতে তোমাদের ভালো লাগে। তখন সেই দিদিভাই বলেন, তুমি আমাগো ঘরে থাকো, খাওয়া দাওয়া পড়া সবটাই আমি দিব তোমারে, কিন্তু তুমি বাড়ি যাইতে পারবে না। মেয়েটি কিন্তু সেই কথায় রাজি হয়। তখন দিদিভাই সেই দিন থেকেই মেয়েটিকে কাজে রেখে দেয়। মেয়েটি শুধু বলে, আমি সন্ধ্যার বেলায় একবার বাড়ি যাব, আমার বাড়ি এখান থেকে বেশ দূরত্ব আছে, আমি রাতে আর ফিরবো না, কালকে সকালবেলা আমি জামা কাপড় নিয়ে আমার আবার চলে আসব। তো তখন ওই দিদিভাই বলে, আচ্ছা তোমার যা ঠিক মনে হয় তুমি সেটাই করো, তাতে আমার কোনো আপত্তি নাই, তুমি কিন্তু পরের দিন সকালে ঠিক আসবা। তখন মেয়েটি বলে, জি আমি আসব। পরের দিন মেয়েটি কিন্তু সকালবেলা আসে। দিদিভাইয়ের মনে খুব উল্লাস, দিদিভাই খুব আনন্দ করছে যে একটা কাজের মেয়ে আমি ফাইনালি পেয়েছি, আর মেয়েটি খুবই সুন্দরী। তো দিদিভাইয়ের যেহেতু কোনো মেয়ে নেই, দিদিভাই তাকে বড় মেয়ের স্থানে বসিয়ে ফেলেছে একদিনেই। দিদিভাই মেয়েটিকে দিয়ে কিন্তু বেশি কাজ কাম করাতো না, কিছু কিছু কাজ দিদিভাই নিজে করত। এমনকি দিদিভাই মেয়েটিকে খুব চোখে চোখে রাখতো যাতে ওর কোনো বিপদ আপদ না ঘটে, যেহেতু দিদিভাই মেয়েটিকে নিজের বড় মেয়ের মতো ভাবতে শুরু করে। প্রায় এরকম করে 8 মাস লাগাতার কাজ করতে থাকে, দিদিভাইয়ের বাড়িতেই থাকে। দিদিভাই যেখানে যেত ওই মেয়েটির জন্য খাবার, জামা, নতুন নতুন পোশাক, জুতো সব কিনে আনতো। এমনকি বাইরে গেলে, সানডে করে ছুটি থাকলে 3 ছেলে স্বামী, এমনকি মেয়েটিরেও গাড়ি করে নিয়ে যেত ঘুরতে, যেরকম বাড়ির একটা মেম্বার হয়। হঠাৎ একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। সেটা হচ্ছে, রাতের বেলা দিদিভাই হঠাৎ ঘুম থেকে উঠে কি মন যায় মেয়েটির ঘরে যায়, মেয়েটিকে একটা আলাদা ঘরে থাকতে দেয়। ও ওর মতো করে সব জামা কাপড় গুছিয়ে নিয়ে ওর কসমেটিক সব দিদিভাই কিনে দেয়, যে ও কাজের মেয়ে বলে যাতে মনে না হয়। দিদিভাই যা ক্রিম মাখে সে 1500 টাকা 1600 টাকা দামের সেই মেয়েটারও কিনে দেয়, বলে তুই আমার কাছে থাকবি, তোর যা লাগবে সব আমি দেবো, তুই শুধু আমার বাড়িতে কাম করবি, আর কোথাও যাবি না, তোর বিয়ে শাদি আমি সব দিয়ে দেবো। মেয়েটি কিন্তু সেই কথায় রাজিও হয়। রাতের বেলা যখন হঠাৎ গিয়ে দেখে মেয়েটি ঘরে নেই, তখন দিদিভাই মেয়েটিকে খোঁজার জন্য দুবার ওর নাম ধরে ডাকে। তো মেয়েটার নাম ধরে ডাকতে মেয়েটার কোনো সাড়া শব্দ পাই নাই। তখন বাথরুমের সামনে গিয়ে দাঁড়ায় যে মেয়েটি কি বাথরুমে গেছে, না বাথরুমের গেটের কবজা তো বাথরুমের খোলাই রয়েছে, তাহলে গেল কোথায়। দিদিভাই আর কিছু না দেখে কোনো এক কারণে গিয়ে শুয়ে পড়ে, ভাবলো কোথায় আর যাবে, হয়তো আছে এইদিকে ওইদিকে। দিদিভাই ঘরের মধ্যে আর তাকে খুঁজিনি। সকালবেলা দিদিভাইয়ের যে হাজবেন্ড উনি উঠে ফুল গাছে জল দিতে যায়। যখন জল দিতে যায় তখন দেখছে, আরে অদ্ভুত ব্যাপার, উপরে গোলাপ গাছ, টগর গাছ, জবা গাছ, আরো ভিন্ন ধরনের ভিন্ন নামের ফুল গাছ, একটা গাছও পাতা নেই। হ্যাঁ, কোনো ফুল গাছের পাতা নাই। তখন এসে বলছে যে জানো গাছে পোকা লেগেছে, রাতারাতি সব পাতা পোকায় খেয়ে নিয়েছে, কালকে সকালে আমি যখন জল দিলাম গাছ ভর্তি সবুজ হয়ে রয়েছে পাতায়, আজকে গাছের পাতা সব খেয়ে নিয়েছে, কোন পোকা লেগেছে বলো তো। তখন দিদিভাই বলল, কি সর্বনাশ, গাছের পাতা খাই নিয়েছে, আচ্ছা ঠিক আছে তাহলে বেলায় বেরিয়ে তুমি অফিস চলে যাও, আমি কাজের মেয়েটির নাম করে বলে ওরে নিয়ে আমি স্থানীয় ওই সারের দোকানে যাব, যেখানে গাছপালার সার ওষুধ পাওয়া যায়। বলছে গিয়ে তুমি ওষুধ নিয়ে আসো। মেয়েটিকে নিয়ে দিদিভাই কিন্তু যান। যেতে যে গাছের দোকানে যারা সার বিক্রি করে তারা শুনে অবাক যে রাতারাতি এত গাছের পাতা, কোন এমন পোকা হলো যে সব
পাতা খেয়ে নিয়েছে। দিদিভাই কিছু ছবি তুলে নিয়ে গিয়ে দেখায়, তখন বলছে পোকা তো গাছের পাতা এই রকম ভাবে খায় না, মানে পাতাগুলো মনে হচ্ছে কেউ ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে। যদি পোকা লাগে পাতা, আমরা দেখি আমাদেরও গাছপালা আমরাও চাষ করি, কিরকম খায়, পাতার মধ্যে দিয়ে পাতাগুলোকে খেয়ে নেয়, কিছু ডিজাইন হয়ে যায়, এরম ভাবেই তো গাছের পাতা খায়। কিন্তু প্রত্যেকটা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে কেউ খায়? কিন্তু হ্যাঁ, এরম ভাবেই গাছের পাতাগুলো খেয়ে নিয়েছে। হঠাৎ করে তখন গাছের যে দোকানে যায় সার দেয়, উনি তখন বলল, না আপু, আমার মনে হচ্ছে আপনার বাড়িতে অন্য কিছু গন্ডগোল আছে। গাছের পাতা এত বছর ধরে সার পাতার গাছের বিক্রি করছি, পোকা লাগা, এই রকম তো আমি কেস দেখিনি। তখন সেই দিদিভাই বলে, ভাইয়া আপনি আমারে ওষুধ দেন, ও যা হয়েছে হয়েছে, ওষুধ লাগিয়ে দেখি, নালে পুরো গাছই খেয়ে নেবে। যাই হোক, তারপর ওখান থেকে তারা বাড়ি ফিরে আসে। আবারও গাছে সপ্তাহখানিক হয়, আস্তে আস্তে কচি পাতা গজায়। একদিনে তো পাতা হয় না, আস্তে আস্তে সপ্তাহখানিক পর আবার সব গাছে পাতা ধরে। আবারও গাছের পাতা, একটাও পাতা নাই, সব খাই নিয়েছে পাতা। তখন দিদিভাইকে তার হাজবেন্ড বলছে, কি ব্যাপার গো, গাছে এত সার দিচ্ছি, এত ওষুধ লাগাচ্ছি, এর আগে তো এরকম কোনোদিন হতো না, গাছে পাতাগুলো সব কে খেয়ে নেয়, পোকা দেখতেও তো পাই না। তো দিদিভাই তখন বলল, একটা কাজ করো, তুমি একটা ছাদের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দাও, দেখা যাক কোন পোকা খায়, আর যেখানে বাগান ওইখানে অনেকগুলো লাইট লাগিয়ে দাও। তো তখন দিদিভাইয়ের হাজবেন্ড বলল, কি পাগল হইছ, গাছের জন্য কেউ সিসিটিভি ক্যামেরা লাগায়? বলছে, তুমি লাগাও, আমার কিছু সন্দেহ হচ্ছে। যখন নিজেদের বেডরুমে এই কথা বলে, একান্তই তখন দাদা ভাই আর দিদি ভাই দুজনেই কিন্তু বেডরুমে থাকে। এই কথা বলার পর একদিনকে তারা নিজেরাই লোকের কাছ দিয়ে জেনে, কারোকে বাড়িতে আসতে দেয়নি, নিজেরাই একটা সিসিটিভি ক্যামেরা ছাদের উপর লাগিয়ে দেয়। তারপর আর গাছের পাতা কেউই খায় না, গাছের পাতা পোকায় আর খায় না, ঠিকই রয়েছে। বিগত চলে যায় 3-4 মাস। হঠাৎ করে রোজা মাস, রোজার সময়, ঠিক এই রকম সময় রোজা আসে। ঠিক এই সময়টা তখন আরো রোজাটা না আরো মানে আগে হতো, মানে পুজোর সময় রোজা হতো। দেখবে তোমরা, আমাদের হিন্দুদের দুর্গা পুজোর সময় কিন্তু আমাদের ইসলাম ভাই বোনদের তখন না রোজা হতো। এখন তো রোজাটা অনেক পরিবর্তন হয়ে গেছে সময়, তো এই সময়টা হয়, কিন্তু তখন রোজাটা হতো ঠিক দুর্গা পুজোর সময়। এইবার সব দিকে লাইটে লাইট, এইদিকে হিন্দুদের দুর্গা উৎসব, এইদিকে আমাদের ইসলাম ভাই বোনদের রোজা, বিশাল বড় একটা উৎসব। সবাই সবার মতো জামা কাপড় কিনছে, লোককে দেবে, খুব ব্যস্ত। দিদি ভাই আর দাদা ভাই দুজনে মিলে বেশ দিনের পর দিন বেরিয়ে যেত কেনাকাটা করতে। এই মার্কেট করছে, এই কিনছে, ওই কিনছে, আত্মীয়কে দেবে, বাড়িতে লোকজন আসছে তারা যাচ্ছে। কাজের মেয়েটি বাড়িতে থাকতো, সাথে ওই 3টে ছেলে, তারা 4 জন বাড়িতে থাকতো। দাদা ভাই দিদি ভাই বাইরে যেত, মার্কেট করতো, বাজার করতো, এরকম করে দিন চলছে। হঠাৎ গাছপালার উপরে কয়েকদিন খুব একটা নজর দেওয়া হয়নি। হঠাৎ করে একদিন দাদা ভাই ছুটতে ছুটতে দিদি ভাইয়ের কাছে আসে, এসে বলে, এই শোনো, একটা জিনিস দেখো, এ কি সর্বনাশ, এ কি হচ্ছে, আমি সন্দেহটা আগেই করেছিলাম। তখন দিদিভাই বলে, কি সন্দেহ করেছিলে? এরম হেয়ালি হেয়ালি করে কথা বলছো কেন? কি সন্দেহ করেছিলে বলো তো? বলছে, তুমি বেডরুমে চলো, তোমাকে একটা জিনিস দেখাবো মোবাইলে। তো দি ভাই বলছে, হ্যাঁ এখন মোবাইলে কি দেখাবে, কেন তুমি রান্নাঘরেই দেখাও না। বলছে, না তুমি চলো। দিদিভাইয়ের হাত ধরে যখন নিয়ে যায়, তখন দিদিভাইকে মানে রান্নাঘর থেকে বেডরুমে গিয়ে খাটে বসিয়ে গেটটা বন্ধ করে দেয়। দিদিভাই বলছে, কি করছো তুমি দিনের বেলা, কি দেখাবে? বলছে, তুমি দেখো একটা জিনিস, এটা সর্বনাশ হয়ে গেছে। বলছে, বুঝতে পারছি না তো কি দেখাবে। তখন দিদিভাইকে ফোনের মাধ্যমে দেখায় যে
সিসিটিভি ক্যামেরা যেটা ছাদে ফিট করে রাখা হয়েছিল গোপনে, সেটা বাড়ির কেউই জানে না, দিদিভাই আর দাদাভাই ছাড়া। তো দাদাভাই দেখায় রাতের বেলা, মধ্যরাতে ঘড়িতে টাইম দেখাচ্ছে 2:34, 2:32, 2:51, 3:05, 3:10, এই রকম সময় কাজের যে মেয়েটি, সেই মেয়েটি ছাদে উঠে ও গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে সব খেয়ে নেয়, সব গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয়। এই দৃশ্য তারা নিজেরা প্রমাণ দেখছে। আরে, কাজের মেয়েটা গাছে পাতা খাচ্ছে কি? তো দিদিভাই তখন বলে, ই মা, ওর কি খাইয়া পেট ভরে না? ও ছাদে উঠে রাতে গাছের পাতা খাচ্ছে। তখন দাদাভাই বলে, এটা কোনো স্বাভাবিক না, পেট ভরে না, না ওর কোনো গুপ্ত রোগ আছে, ও গাছের পাতা খাচ্ছে, তুমি চুপচাপ থাকো, এইটা আমরা কাউরে বলবো না, এটা আমরা একটা পরীক্ষা করব। তখন দাদা ভাইয়ের বুদ্ধিতে, দাদা ভাই সেই দিন ছুটি ছিল, ঈদ চলছে, দাদা ভাই তখন রোজা মাস, ছুটির সময় দাদা ভাই একটা জবা ফুলের গাছ কিনে আনে। দাদা ভাই বলছে, একটা গোলাপি জবা গাছ এনেছি, দেখো তো। খুব চিৎকার করে সাথে সাথে ছুটে আসে ওই কাজের মেয়েটি। এসে মেয়েটি দেখেই মনে হচ্ছে যেরকম ধরো আমরা খুব নাম করা যেরকম ব্যারাকপুরে থাকি দাদা বৌদির বিরিয়ানি, প্যাকেট দেখলেই মনে হয় আহ, দাদা বৌদির বিরিয়ানি এর মধ্যে আছে। একটা চোখের একটা খাবার দৃষ্টি, বা সামনে দিয়ে গেলে যতই বিরিয়ানি খাই তবুও নাকে যখন সুন্দর একটা অ্যারোমা আসে, তখনই না বিরিয়ানির কি সেন্ট বেরোচ্ছে, আমাদের যেটা লালসা, সেরকম অনেক খাবারই আছে মানুষের প্রিয়। তো সেই রকমই মেয়েটির চোখে মুখে ওই গাছটা দেখে একটা গাছটা খাবার লালসা, দাদাভাই কিন্তু খুব ভালো করে জিনিসটা লক্ষ্য করে ওর চোখে। তো ওকেই বলে যে, নাম করে, যে তুমি গাছটারে ছাদে রেখে আসো, যাও। তো বলছে আজ্ঞে, বলে গাছটাকে নিয়ে চলে যায় ছাদে। এবার সিসিটিভি তো গোপনে লাগানো আছে, দিদিভাই দাদাভাই ভাবছে, আহারে, এই সুন্দর গাছটা, এর পাতাগুলো মাইটা খেয়ে নেবে, সব খেয়ে নেবে, মেয়েটার মনে হয় কোনো রোগ আছে। কিন্তু রাতের বেলা সেই দিনকে দাদাভাই আর দিদিভাই, যেহেতু অনেক ফোনের সাথে কানেক্ট করা আছে, সিসিটিভির পুরোটাই যা হবে দেখা যাবে, তো লাইভ তারা রাতের বেলা না ঘুমিয়ে দুজনেই লক্ষ্য করে কাজের যে মেয়েটি, সেই মেয়েটি উপরে উঠে পেছন ফিরে, মেয়েটির মুখ দেখতে পাচ্ছে না, মেয়েটির ক্যামেরাটা এরকম ভাবে লাগানো, মেয়েটির পেছন দিক দিয়ে তারা দেখছে, মুখটা দেখতে পাচ্ছে না। মেয়েটা যখন ছাদে উঠে ওই গাছের কাছে যায়, হয়তো মেয়েটি গাছের পাতা ছিঁড়ে খাচ্ছে, তো পরিষ্কার না দেখতে পেয়ে দাদাভাই দিদিভাই তাকে হাতে হাতে ধরার জন্য, রাত তখন প্রায় 3টের কাছাকাছি, তখন উঠে উপরে যায়। যখন উপরে গিয়ে দাদা আর দিদিভাই দুজনে মেয়েটিকে বলে, কিরে, হ্যাঁ, তুই গাছের পাতা খাস কেন রে? তোর কি কোনো রোগ আছে? এই কথা বলতে মেয়েটি বিকট ভাবে একটা চিৎকার করে খুব জোরে। দিদিভাই ভয়তে মাটিতে বসে পড়ে। চিৎকার করে যখন মেয়েটি ওনাদের দিকে তাকায়, দিদিভাই আর দাদা ভাইয়ের দিকে, তখন দেখে মেয়েটির চোখ রক্ত জবা যেরকম হয়, এতটাই চোখ লাল, মানে ওর দিকে তাকানো যাচ্ছে না। আর ওর যে এত সুন্দর একটা চেহারা, সেই যে মুখের ওর যে একটা চেহারার যে ভঙ্গিমা, ওইটা দেখে রীতিমতো দাদা ভাই আর দিদি ভাই খুব ভয় পায়। ও ছুটতে কিন্তু দৌড়ে নিচে চলে আসে। যখন নিচে দৌড়ে চলে আসে, তখন দিদিভাই আর দাদা ভাই দুজনে মানে বেঁচে প্রাণ ফিরে যাতে নিজেদের ঘরে ঢুকতে পারে, কোনো রকম দৌড়াতে দৌড়াতে সিঁড়ি দিয়ে নেবে, সিঁড়ির পাশেই নিজেদের রুমের মধ্যে ঢুকে যায়। কিন্তু সারা রাত একটাই ভয় লাগে, যাকে আমরা কাজের মেয়ে রেখেছি তার এই দৃশ্য আমরা এর আগে কোনোদিন দেখিনি, আর এটা কোনো স্বাভাবিক রোগ না, নিশ্চয়ই ওর মধ্যে কোনো জিন ভর করে। দাদাভাই বলে, কালকে সকালেই যেরম করে হোক আমাদের মসজিদের ইমামকে এনে দেখাতেই হবে বাড়িতে কি হচ্ছে।
খুব ভয়, খুব সাবধানে রাতটুকুনি কাটে। সকালবেলা ইমাম সাহেবকে অনেক করে, যেহেতু রোজা চলছে তখন তারা এইসব কাজ করেন না, অনেক করে রিকোয়েস্ট করে তাকে বাড়িতে নিয়ে আসে। যখন বাড়িতে আনে তখন ইমাম সাহেব বলে যে এই যে মেয়েটি, এই মেয়েটির মধ্যে রাতের বেলা কোনো এক জিন ও শরীরে প্রবেশ করে, সেই জিন এই কাজ করায়। তখন বলে করবোটা কি? তখন বলে যে আবারও যখন খাবে ও, তখন উনি একটা কৌটো দিয়ে যায়, বলে এই কৌটোর মধ্যে কিছু ধুলো আছে, যেটা পবিত্র কবরের ধুলো। এই ধুলোটা ওর মাথায় ভালো করে মাখিয়ে দিতে হবে, যে জিন আছে সে কিন্তু ওকে ছেড়ে দেবে। তারপর এই মেয়েকে এখানে আর রেখো না, তাহলে হয়তো তোমাদের সাংসারিক জীবনে অনেক অশান্তিতে পড়বে। দাদা ভাই আর দিদি ভাই মন থেকে খুব ভেঙে যায়, কারণ দুজনেই তাকে বড় মেয়ের মতো দেখতো, খুবই ভালোবাসতো। এখানে আমি ভালোবাসাগুলো ব্যাখ্যা করিনি, কারণ ঘটনাটা অনেকটা বড় হয়ে যাবে। এমনকি দিদিভাই অনেক সোনার অলংকারও মেয়েটিকে কিন্তু গড়িয়ে দেয়, কারণ বুঝেছিল যে ও আমার বড় মেয়ে, আমার কাছে থাকবে, আমি ওকে নিকা করাবো, সব দায়িত্ব আমি নেব। কিন্তু তার জন্য তারা খুব ভেঙে পড়ে যে মেয়েটাকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে, ও যাতে এখান থেকে চলে যায়। ইমাম সাহেব সেটাই বলে যান। আবারও রাতের বেলা প্রায় 2 দিন পর, লাস্ট ঈদ, লাস্ট মানে ওঝার লাস্ট রোজা চলছে, রোজার একদম লাস্ট দিন, সেই দিনকে মেয়েটি আবারও ছাদে ওঠে। যখন ছাদে ওঠে তখন দাদা ভাই আর দিদি ভাই দুজনে মিলে রাতের বেলা প্রায় দিন ওরা ঘুমাতো না, শুধু ঘুমাতো এই দেখতো ফোনে যে ছাদে উঠেছে কিনা। হ্যাঁ, সেদিনকেও রাতে ও ছাদে আবারও নতুন নতুন গাছের পাতা উঠেছে, সেগুলো খাচ্ছে। খুব সাহস করে দাদা ভাই আর দিদি ভাই যখন উপরে উঠে ছাই কৌটোটা থেকে বের করে সেই পবিত্র কবরের ছাই মেয়েটির মাথায় যখন দিয়ে দেয়, মেয়েটা উন্মাদের মতো চিৎকার করতে করতে ছাদের মধ্যে রীতিমতো মুখ থেকে লালা ঝরছে, সারা ছাদে 4 পায়ে প্রাণীর মতো দামড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। দিদি ভাই ভয়তে দাদা ভাইকে বলছে আমার খুব ভয় লাগছে, আমি কি করব, কিছু যদি করে দেয়। এরকম করছে মনে হচ্ছে যেন তাদেরকে কোনো রকম জখম করে দেবে, তাদের কাছে আসতে পারছে না। কারণ ইমাম সাহেব দাদা ভাইকে আর দিদি ভাইকে, ইমাম সাহেব উনি কিন্তু শরীর বন্ধন করিয়ে দিয়েছিলেন যাতে কিছু ক্ষতি না করতে পারে। অবশেষে অনেক চেষ্টা করে দিদি ভাই, কাঁদতে কাঁদতে মেয়েটারে বলে যে মেরে তোরে আমি আমার নিজের বড় মেয়ের মতো দেখি, তুই কে আমি জানি না, তোর মধ্যে যদি কোনো জিনিস প্রবেশ করে থাকে তাহলে পারে চলে যাও, ওকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা ওকে আমাদের নিজের সন্তানের সমতুল্য দেখি, আমাদের কোনো মেয়ে নেই। অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে। কিন্তু অদ্ভুত একটা ঘটনা, দাদাভাই বলেন আমার বাড়ি হচ্ছে দোতলা বাড়ি, আমার অনেক বড়, অনেক রুম রয়েছে, আমাদের টাকা পয়সার কোনো রকম প্রবলেম নাই। ওই মেয়েটি আমাদের বাড়ির যে পাশে একটি অনেক পুরনো একটা গাছ ছিল, আম গাছ, আর তার সাথে লাগানো একটা নিম গাছ। মেয়েটি রাতের বেলা, আনুমানিক তখন 2-2:30 বাজে, রাতের বেলা কিভাবে যে গাছ থেকে নেবে গেল, যেরকম কাঠবিড়ালি নাবে, মানুষ গাছে কিরকম নাবে, গাছ থেকে মানুষ নাবে কিরকম, পাটা নিচের দিকে থাকে, মাথাটা কিন্তু আকাশের পানে থাকে, নাবে তো। কিন্তু দাদা ভাই দিদি ভাই বলে যে মেয়েটি নাবলো কিরকম জানো, যেরকম মানে কোনো ধরো সরীসৃপ প্রাণী বা কাঠবিড়ালি যেরকমভাবে নাবে মাথা নিচের দিকে দিয়ে, ওরকমভাবে মেয়েটা কিন্তু নেবে যে ও কোথায় চলে গেল আমরা কিন্তু উপর থেকে দেখলাম না। সেই মেয়েটার জামা কাপড় আজও বাড়িতে পড়ে আছে। তারা ভালোবাসতো, তার জন্য তার জামা কাপড়গুলো যেই ঘরে থাকতো সেই ঘরে এখনো তালা মারা অবস্থায় পড়ে আছে, যদি কোনোদিন আসে তার অপেক্ষায়। কিন্তু মেয়েটিকে অনেক খোঁজ করে, ফটো নিয়েছিল, সেই মেয়েটার ফটো থানায় নিয়ে গিয়ে জমা দেয়, পাশে গ্রামে শহরে সব লোককে গিয়ে দেখায়,
কেউ কিন্তু মেয়েটার সঠিক পরিচয় দিতে পারেনি। মেয়েটা কে, মেয়েটার বাড়ি কোথায় ছিল, মেয়েটার পিতৃ পরিচয় কি, কোথা থেকে এসেছিল, কেউ বলতে পারেনি। এটা আমাদের যে দিদিভাই জানান, ওনার খুব কাছের এক দিদির সাথে ঘটনাটা ঘটে। এমনকি আমাদের যিনি ঘটনা পাঠান দিদিভাই বলেন, আমি সেই আমার যে রিলেটিভস যার কথা তখন বললাম তার বাড়িও গিয়ে আমি এই ঘটনা ফোনে নিজের চোখে দেখেছি, ফোনে। আর সব থেকে বড় কথা হচ্ছে ওই যে জামা কাপড় সেইগুলো দিদিভাই দেখেছেন যে রাখা আছে। একটা কথাই দিদিভাই বলেন যে ওই মেয়েটির মধ্যে ভালো জিন ছিল কি কোনো দুষ্ট জিন জানা নেই, কিন্তু ওর ঘর এখনো পর্যন্ত তালা দেওয়া, যেই ঘরে থাকতো সেই ঘরটা খুললে পারে একটা সুন্দর মানে যে চুলে তেল দেয় না, একটা সুন্দর গায়ের গন্ধ ওই ঘরে যতবার খোলে ততবারই পাওয়া যায়। আর যে দিদিভাইয়ের বাড়িতে মেয়েটা ছিল সেই দিদিভাই বলে ও আমরা যে তেল ব্যবহার করি মাথায় গায়ে সেই তেলই ও মাখতো, কিন্তু ও যখন উপস্থিত থাকতো যে কোনো জায়গায়, খাবার হলে অথবা পড়ার ছেলেরা পড়ছে পড়ার হলে, অথবা আমরা টিভি দেখছি সোফায়, ও বসে সোফায় টিভি দেখতো, কি কিচেনে, যখনই যেখানে ও থাকতো উপস্থিত সেইখানেই কিন্তু ওই সুন্দর একটা খুব সুন্দর তেলের গন্ধ পেতাম। ওকে অনেকবার জিজ্ঞেস করতাম, এই তুই কি মাখিস রে, তোর গা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোয়? ও শুধু বলতো, কই আপু কিছু মাখি না তো, আমি তোমাদের যা তেল মাখো আমিও তো সেই তেল মাখি। যখন মেয়েটা প্রথম দিন এসে ডোরবেল বাজিয়েছিল সেই দিনও কিন্তু দিদিভাই ওই সুন্দর একটা তেলের গন্ধ, সেই গন্ধটা সেই দিনও কিন্তু পেয়েছিল। সুন্দর একটা সুবাস, গন্ধ তো দুর্গন্ধকে বলে, একটা সুন্দর সুবাস সেই দিনও কিন্তু পায়। তবে একটা জিজ্ঞাসা রয়ে গেল, তোমাদেরকে জিজ্ঞাসা করছি, আমাদের বাংলাদেশ থেকে যিনি ঘটনা পাঠান দিদি ভাই, উনি বলেন আপনার দর্শকরা অনেক ইন্টেলিজেন্ট, অনেক ব্রিলিয়েন্ট, ওনাদেরকে জিজ্ঞেস করবেন এই যে মানে সুন্দর একটা গন্ধ পাওয়া, আমরা জানি এটা কিন্তু সবসময় পজিটিভ, যদি কোনো ভাইবস থাকে তাহলেই কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয়। নেগেটিভ ভাইবস যদি থাকে সেখানে কিন্তু পচা আসতে দুর্গন্ধ বেরোয়। কিন্তু এটা কি ছিল, কে ছিল, এটা তোমাদের কাছে একটা প্রশ্ন রইল, তোমরা মতামত অবশ্যই দেবে। আর এই ঘটনাটা ঘটেছিল তোমাদের কাছে, আমার যেটা ব্যক্তিগত প্রশ্ন, এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে কত বছর আগে? আর যে দিদিভাই ছিলেন, দিদিভাইয়ের কটা সন্তান ছিল, কটা ছেলে ছিল, কটা মেয়ে ছিল, অবশ্যই কিন্তু জানাবে। ঠিক আছে, আজকে তিনটে প্রশ্ন কিন্তু। একে সুগন্ধ যেটা পাওয়া যেত, সুন্দর একটা সুবাস মিষ্টি তেলের, সেইটা কেন বেরোতো? তাহলে কি জিনটা খারাপ ছিল না ভালো ছিল? আর দিদিভাইয়ের এই ঘটনাটা কত বছর আগে ঘটে? আর দিদিভাইয়ের কটা ছেলে মেয়ে ছিল? ঠিক আছে, চলো তাড়াতাড়ি তোমাদের কমেন্টের নামগুলো বলি। আজকে কিন্তু ধামাকা হয়ে গেছে। আজকে আমরা আশাও করিনি যে ভাই ভাস্কর অধিকারী আমাদের প্রথম আজকে কিন্তু কমেন্টটা করে ফেলেছে। তারপর টিনা ঘোষ। আচ্ছা, মোটামুটি সবাই কিন্তু একদম একদম ঠিক ঠিক অ্যান্সার দিয়েছো। তারপরে সুজাতা দাস দিদি ভাই, তারপরে আমাদের শ্রেয়াস ভাই, অনেকদিন পর, বাহ বাহ বাহ। দিদিভাইগুলো সেইবারেও একটা ব্রিজের ঘটনা বলেছিল, সত্যি এরকম কত জায়গা আছে, রোজকার যাতায়াতের পথ, এর পথেই এসব থাকে, এটাই বাস্তব। হ্যাঁ ভাই, অ্যাকচুয়ালি কি জানো তো, আমরা অনেক জিনিস আছে, মানে আমরা কত আর বাইরে বেরোই, কতটা জানি। যারা বিশেষ করে লরি ড্রাইভার দাদা ভাইরা আছে, হ্যাঁ, বিশেষ করে ক্যাব ড্রাইভার দাদা ভাইরা আছেন, লরি যারা চালান সেই দাদা ভাইরা, ওনাদের অভিজ্ঞতা বিশাল। কালকে আছে, ওই জন্য কথাটা বললাম, কালকে আছে এক লরি চালক দাদা ভাইয়ের একটা সত্যি ঘটনা, একটা না মানে ওই ঘটনার মধ্যে অনেকগুলোই ঘটনা ওনারই আছে। কালকে আসছি চোখড়িকেও কিন্তু রাতে। তারপরে বনানী কর্মকার দিদি ভাই, উত্তম দাস, DSSB ফ্যামিলি, তারপর সুমনা পাটেল, তারপর বলেছে শুভদেব পাঞ্চাল, চন্দনা গোপে দিদি ভাই, মামনি হালদার, রীনা সরকার বলেছে হার হার মহাদেব, মৌমিতা দাস, অমৃতা সরকার,
নীলিমা সিংহ, নিতা বসু, আচ্ছা, নন্দিতা সিং, তারপর কমেন্ট করেছো রেশমি ব্যানার্জি, তারপরে সেউসি পরপর দুটো কমেন্ট করেছো, শালিনা উদ্দিন, কৃষ্ণা মুখার্জি পরপর দুটো কমেন্ট করেছো, আচ্ছা, অপর্ণা রয়, তারপরে ইন্ডিয়া, ইন্ডিয়া লেখা আছে, হ্যাঁ ইন্ডিয়াই, আচ্ছা কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো সুনীত চক্রবর্তী, 2012-তে বিয়ে হয়েছিল, একদম ঠিক। তো চলো আজকের মতো সবাইকে ইতি জানিয়ে টাটা করে অনেক ভালো থেকো। আর আমাবস্যা চলছে তো, আর শরীরটাও খুব একটা ভালো নেই। চলো এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল, সবাই খুব ভালো থেকো, টাটা।